2006 সাল। গ্রাম থেকে শহরে এসেছি 5 দিন হলো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আব্বা বিয়ের জন্য জোর করেছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। আম্মা বাদে বাড়ির প্রতিটি সদস্য বেশ চাপ দিচ্ছিল বিয়ে করে নেওয়ার জন্য। মেয়ে মানুষ, আমি অ ক খ এবিসিডি জানলেই হলো। এত পড়াশোনা করে কি হবে? চাকরি বাকরি বা করতে হবে কেন? মেয়ে মানুষ যদি চাকরি করে খায়, পুরুষ মানুষ দুনিয়াতে আছে কেন? ইত্যাদি নানা রকম মন্তব্য করতে শুরু করে বাড়ির লোকরা। দাদি বললেন, 18 বছর হয়েছে যখন, বিয়েটা করতে হবে। এ বয়সে বিয়ে না করলে পরে নাকি টান থাকবে না। মেয়ে 20তেই বুড়ি, তাই লোকের মুখে বুড়ি শোনার আগে বিয়ে করে নিতে হবে। ঠিক সময়ে বিবাহিত না করলে পরে বিবাহিত বাচ্চাওয়ালা পাত্র ছাড়া ভালো কোনো পাত্র কপালে জুটবে না। আরও অসংখ্য নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করেন দাদি। কিন্তু আমি ছোটবেলা থেকে বেশ জেদি ছিলাম। আমার জেদ, আমার মেধা, আমার স্বপ্ন আমার সহায় ছিল। তাই তো সকল বাধা অতিক্রম করে মায়ের সহায়তায় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে চলে আসি। আমার বড় মামা বিদেশে থাকেন। বড় মামি আর মামাতো এক বোন ঢাকা শহরে থাকেন। মামির বাবার বাড়ি ঢাকাতে। বাবার বাড়ি থেকেই মেয়েকে পড়াশোনা করেছেন। ভার্সিটি অ্যাডমিশন নিবে বলে শহরের দিকে ভাড়া বাসায় মা আর মেয়ে উঠেছেন। মামা যখন জানতে পারেন আমি পড়াশোনা করতে ভীষণ আগ্রহী এবং বাড়িতে বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, আম্মাকে বলেন আমাকে ঢাকা পাঠিয়ে দিতে। আম্মা তখন আমার চাচাতো ভাই সাব্বিরকে দিয়ে ঢাকায় মামির ঠিকানায় পাঠিয়ে দেয়। এ নিয়ে আব্বা আম্মার মাঝে কম ঝামেলা হয়নি। শুনেছিলাম আব্বা নাকি আম্মাকে মারধর করেছেন। বলেছেন আমার মুখ তিনি বেঁচে থাকতে আর দেখতে চান না। আমি আম্মাকে চিঠি দিয়ে সান্ত্বনা দিয়েছিলাম, চিন্তা করো না আম্মা, পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে যখন ব্যাগ ভর্তি টাকা পাঠাবো তখন আর আব্বা এই কথা বলবেন না। প্রথম দিন ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম ভাঙলো একদম বিকেল 5টায়। আমাকে উঠতে দেখে মামাতো বোন জেসমিন বলে, এই সাবা, তোর ঘুম ভেঙেছে? চল ছাদে যাই। আমি হাই তুলতে তুলতে বললাম, অন্যের বাড়ির ছাদে যাওয়া কি ঠিক হবে? বাড়িওয়ালা কিছু মনে করবে না? আরে বোকা, বাড়িওয়ালারা তো এখানে থাকেন না, তারা তো দেশের বাইরে থাকেন। সে কি করে? তাহলে তোরা ভাড়া দিবি কাকে? আর এত বড় বাড়ি, বাড়িওয়ালার একজন নেই? হি হি। এই বাড়িতে মালিকের দুটো ভাগ্নি থাকে। তাদের মধ্যে একজন আমাদের ভার্সিটিতে পড়ে, সেম ভার্সিটি, সেম ডিপার্টমেন্ট, সেম এজ। আরেকজন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ভাড়া ওদের মধ্যে একজনকে দিতে হবে অবভিয়াসলি। সে একজন, বড়টা হলো নির্মল চৌধুরী। বাহ, সব জানিস তো, তারা মাইন্ড করবে না। ধুর, এত কথা না বলে চল তো। আমার সঙ্গে ছেলে দুটো ভীষণ ভালো। আমার মায়ের সাথে তাদের গলায় গলায় ভাব হয়ে গেছে। আর সকালে আর দুপুরে মায়ের হাতে রান্নাও খেয়েছে। আমরা যদি ওদের হাতে আপ্যায়ন করতে পারি, ওরা কেন সামান্য ছাদ শেয়ার করবে না আমাদের সাথে? জেসমিনের সঙ্গে কথায় না পেরে ছাদে চলে যাই, কিন্তু বসার মতো বর্ডার ছাড়া আর কিছুই নেই। জেসমিন ছোট থেকে শহরে মানুষ হয়েছে, ভীষণ স্মার্ট একটি মেয়ে। কিন্তু আমি গ্রামের মেয়ে। না ওর মতো স্মার্ট, না শহরের আদব কায়দায় বড় হয়েছি, আর না এত বড় বিলাসবহুল বাড়িতে আগে কখনো থেকেছি। সেই দিয়ে ছাদে উঠতে ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম। যেখানে বর্ডার বসার সাহস করে উঠতে পারলাম না, তা দেখে জেসমিন বলল, তুই বস, আমি নিচ থেকে মোড়া নিয়ে আসছি। আড্ডা দেব দুজনে অনেকক্ষণ। সময়টা ছিল শরৎকাল। শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। আকাশ জুড়ে ছিল সাদা মেঘের ভেলা। আকাশের বুকে আপন মনে ডানা মেলে উড়ে যাচ্ছিল কাক আর চিলেরা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রকৃতির স্নিগ্ধ অনুভূতি অনুভব করছিলাম। হঠাৎ কি হলো আমার কে জানে, বুকের ভিতর বয়ে চলল সুখময় মৃদু বাতাস। ইচ্ছে করছে খোলা আকাশের নিচে দুহাত দুদিকে করে প্রাণ ভরে অনেকটা সময় শ্বাস নিতে। ইচ্ছেকে কখনো দমিয়ে নিজের মধ্যে দমিয়ে রাখতে নেই। নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হয় নিজ ইচ্ছে পূরণের জন্য। দুদিকে মেলে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিলাম। ঠিক সে সময় একজোড়া শক্ত হাত পেছন থেকে আমার পেট জড়িয়ে শূন্যতে ঘুরে ঘোরপাক খেতে শুরু করলো। মাথা ভনভন করছিল আমার, আর একটু হলে ঘুরলে হয়তো বমি পেট থেকে সব বেরিয়ে যেত। একজোড়া হাত আমাকে ছাড়তে আমি নিজের ভারসাম্য ঠিক রাখতে পারছিলাম না। অতিমাত্রায় ঘোরানির ফলে পুরো পৃথিবী ঘুরতে শুরু করছিল আমার। পড়ে যেতে নিলে সেই হাত শক্ত আবার জাপটে ধরে উৎকণ্ঠে বলল, চোখ বুজে শক্ত করে ধরে থাকো আমায়, 2 মিনিটে ছেড়ে যাবে। বেশ অনেকক্ষণ সময় ওভাবে থাকার পর স্বাভাবিক হলো। সামনে অতি সুদর্শন এক পুরুষের হাসি হাসি মুখ দেখতে পেলাম। মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। চোখ পাকে আঙ্গুল উঠিয়ে কঠিন গেল বললাম, এটা কি ধরনের অসভ্যতাম? আপনি আমায় স্পর্শ করলেন কোন সাহসে? কেন, ভালো লাগেনি? রোমাঞ্চকর মুমেন্টে রোমাঞ্চ না করলে কি ভালো লাগে না, নাকি রাগিনী? বলে মিষ্টি করে হাসলো। আমি চোখ কটমট করে দাঁতে দাঁত চেপে বললাম, বেয়াদব কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না? আপনার ঘরে কি মা বোন নেই? ছেলেটা আচমকা আমার এক হাত চেপে ধরে দুঃখী গেলে বলল, বিলিভ মি সুইটার, ঘরে বাইরে সব আছে, শুধু বউটাই নেই। আশ্চর্য, আবার হাত ধরছে।
ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি হাত টানাটানি করে চিৎকার করছি। তখনই জেসমিন এসে বিস্ময় চোখে চেয়ে বলল, এ কি? এখানে কি হচ্ছে? কি হচ্ছে মান? দেখছিস না? ছেলেটা অসভ্যতামি করছে আর হা করে না দাঁড়িয়ে থেকে জুতো খুলে মারতে পারছিস না? আরে সাবা কি বলছিস? এ তো বাড়িওয়ালার ভাগ্নে নির্মল। আর নির্মল তুমি সাবার সাথে এমন করছো কেন? তখনই বুঝতে পারি ছেলেটার নাম নির্মল, বাড়িওয়ালার বড় ভাগ্নে। জেসমিনের কথা শুনে নির্মল আমার হাত ছেড়ে বলল, আরে জেসি, যে গুড ইভিনিং বলে আমার দিকে বাঁকা চোখে তাকালো। পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে জেসমিনের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, রাগিনীকে কোথায় পেলে? ও আমার ফুফুতো বোন, গ্রাম থেকে এসেছে। আমাদের সাথে একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। কিন্তু জেসমিনকে আর কিছু বলতে দিল না নির্মল। ৩২টা দাঁত বের করে হাসতে লাগলো। কোনদিন কিন্তু তোমার ফুফুতো বোনটা বড্ড বেশি রোমান্টিক, তাই তার সঙ্গ দিচ্ছিলাম বলে চোখ মেরে পকেটে হাত গুজে চলে যায়। আমি বিস্ময়িত চোখে তাকাই জেসমিনের দিকে। জেসমিন আমতা আমতা করে বলে, এত রাখছিস কেন? নির্মল খুব ভালো ছেলে, আমার সাথে এখন অব্দি একটু বাজে আচরণ করি। তোকে চিনতে পারিনি তো তাই হয়তো। তুই জানিস ছেলেটা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে শূন্যতে তুলে কতবার ঘোরপাক খেয়েছে। বললাম তো চিনতে পারিনি তাই এমন করছে, আর কখনো এমন করবে না দেখিস। জেসমিনের উপর চরম বিরক্ত হয়ে যেদিন নিচে নেমে পড়ি, তারপর আর কখনো ছাদে যাইনি। জেসমিনের সাথেও রেগেছিলাম বেশ কিছু সময়, পরে অবশ্য রাগ কমে যায়। তার দুদিন পরে ঘটনা, জেসমিন জ্বর হওয়াতে সেদিন ভার্সিটি যেতে পারিনি। আমি একাই চলে যাই ভার্সিটিতে। তখন অবধি তেমন কারোর সাথে পরিচয় ছিল না আমার। আমাকে একা পেয়ে নির্মল ছুটে আসে। আমি ওকে পাত্তা না দিয়ে ক্লাসরুমে গিয়ে বসি। আমাকে ক্লাসরুমে বসতে দেখে মুচকি হেসে চলে যাই। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হতে সামনে চলে এসে নির্মল, ওর পিছনে বেশ কজন ছেলেমেয়ে ছিল। তার সাথে ৪ জন ছেলে মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের একজনের নাম শেখর, আরেকজনের সরস্বতী। ওদের দুজনেই ধর্ম হিন্দু, আর দুজন হলো রাব্বি, ফাহিম। আমি বেশ সৌজন্যতা বজায় রেখে ওদের সাথে কথা বলি। আমাকে গেট অব্দি এগিয়ে দেয় ওরা। নির্মল বাইকে বসে আমাকে ইশারা করে ওর পাশে বসতে বাসায় পৌঁছে দেবে। কিন্তু আমি মুখ ভেঙচি করে রিকশায় উঠে পড়ি। কিন্তু নির্মল সেদিন রিকশায় পিছু পিছু ধীরে ধীরে বাড়িতে আসে এবং একসঙ্গে বাড়িতে প্রবেশ করে এবং আধ ঘন্টা ঝগড়া করে তবেই উপরে যায়। মামি আর জেসমিন নীরব দর্শকের মতো আমাদের ঝগড়া দেখছিল। প্রায় ৩ মাস কেটে যায়। ৩ মাসে আমাদের বেশ শক্তপোক্ত বন্ধুমহল তৈরি হয়ে যায়। সেখানকার মধ্যমণি হলাম আমি আর নির্মল। তবে আমাদের ঝগড়া শুরু হলে বন্ধুমহল শূন্য হয়ে পড়ে, থাকে শুধু আমি আর সে। জেসমিন, শেখর, ফাহিম, সরস্বতী, রাব্বি প্রত্যেকে ভীষণ ভালো। খারাপ শুধু একজনই, সে হলো নির্মল। প্রত্যেক মাসে কমপক্ষে ৩টে ব্রেকআপ না করলে তার পেটের ভাত হজম হয় না। সব সহ্য করেও ওর এই গার্লফ্রেন্ড জাতিকে সহ্য করতে পারতাম না। সুন্দর ছেলেদের ক্যারেক্টার কেন সুন্দর হয় না, এই একটা প্রশ্ন সকাল বিকেল করে যেতাম জেসমিনকে। বিরক্তির দেওয়ারে হয়ে কতবার যে দেওয়ালে কপাল ঠুকেছি হিসাব নেই। সেদিন নির্মলের বার্থডে ছিল। নিজে হাতে কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতে কেক কাটার কথা ভাবলে কাটা হলো না, কারণ আমাদের বন্ধু মহলের বাইরের লোকও সেদিন এসেছিল। রাগ করে আর উপরেই গেলাম না। শেষে সরস্বতী আর জেসমিনের এত রিকোয়েস্ট করে লো যে এদের উপরে পাঠিয়ে বাধ্য হয়ে হালকা সাজগোজ করে আমিও চলে গেলাম উপরে। নীলমণি রুমের দরজা খোলা ছিল। ভাবলাম সবাই সেখানে আছে, কিন্তু নিস্তব্ধতায় কেমন যেন সন্দেহ হলো। দরজা অবধি যেতেই থমকে গেলাম আমি। নির্মল একটি মেয়েকে লিপ কিস করছে। মেয়েটা কেমন উন্মাতের মতো নির্মলকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে। নির্মল ছাড়ার চেষ্টা করছে। একসময় মেয়েটার দুহাত শক্ত করে পিছন দিকে চেপে ধরে ওষ্ঠচুম্বনে মেটে উঠল নির্মল। সে দৃশ্য দেখে নিজেকে চুপ রাখতে না পেরে উত্তেজনায় দুচোখ বন্ধ করে দুকান দুহাতে চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠি। সঙ্গে সঙ্গে দুজন দুজনের থেকে ছিটকে যায়। মেয়েটা লজ্জায় লাল হয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। আর নির্মল বড় বড় করে আমার দিকে যে এগিয়ে এসে পিঠে দরাম করে কিল বসে দেয়। ও মাগো বলে বসে পড়ি আমি। সঙ্গে সঙ্গে নির্মল চমকিত গলায় বলে, ইস খুব লাগলো বুঝি? দু চোখ উপচে পানি বেরিয়ে এলো আমার। আমার চোখে পানি দেখে নির্মল পিছনে মেয়েটিকে বলল, তৃষা, আজ এসো, কাল মিট করবো। মেয়েটা সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যায়। আমি এক হাতে পিঠে চেপে ধরে উঠে দাঁড়াতে নির্মল আচমকা কোলে তুলে নিয়ে বিছানায় বসে আমার সামনে বসে বলে, এভাবে চিৎকার করলে কেন? বার্থডে গিফট নিচ্ছিলাম, ঠিকভাবে নিতেও দিলে না। এবার তুমি দাও গিফট। চোখ কটমট করে চেয়ে বললাম, ছি, এতটা নিস তুমি? আবার দেখে ফেলছি বলে মারলে আমায়? সরো, তোমার মুখ দেখতে ঘৃণা উঠছে। এই শহরে প্রেম মানে কি শুয়ে পড়া নাকি? সেদিন ফাহিম রুম ডেটে গিয়েছিল, আজ তুমি? ছি ছি। নির্মল আমার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে শান্ত গলা বলে, ইস রাগিনী, ঘৃণার দৃষ্টি ফেলো না। আমি একদম ফাহিমের মতো শুয়ে পড়িনি, জাস্ট লিপ কিস চলছিল। আমি ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। মুখের উপর থেকে হাত সরিয়ে অবাক চোখে চেয়ে রইল নির্মল। আমি ঘৃণার সুরে বললাম, সামনে থেকে সরো, আমাকে যেতে দে, তোর মুখ যেন আর না দেখি। আমার রাগ দেখে কেমন ভয় পেয়ে যায় নির্মল। আচমকা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে,
বিলিভ মি সাবা, গার্লফ্রেন্ডদের খুশি করতে এই কিসটুকুই করি, এর বেশি ওরা আমার থেকে কিছু পায় না। শয়তান, ছাড় আমাকে। কয়টা মেয়ের ইজ্জত নষ্ট করছিস তুই? ছি! আমাকে ছাড়। আমাকে কি গার্লফ্রেন্ড পেয়েছিস যে লুচ্চামি করবি আর আমি মেনে নিব? নির্মল আমাকে ছেড়ে দিয়ে আমার চুলগুলো শক্ত করে হাতের মুঠোতে নিয়ে টেনে ধরে বলে, একদম তুই তাকারি করবি না, অন্তত তোর মুখে তুই মেনে নিব না। তুই তো করছিস, ছাড় বলছি। আমি করলে তুমি করবে না সাবা। আর এভাবে রাগ বা ঘৃণা দেখাবে না। সরি, আর কখনো কাউকে স্পর্শ করব না। আমি ওর কথা শুনে শান্ত হয়ে বলি, দেখো নির্মল, স্পর্শ করে তবে একজনকে, হাজার জনকে নয়। আর সে একজন যেন অবশ্যই তোমার স্ত্রী হয়। হাজার হাজার মেয়ের সাথে প্রেম করে তাদের নোংরাভাবে ছোঁয়া কোনো পুরুষের কাজ নয়। একজন স্পর্শ করতে চায়, একজনই স্ত্রীরূপে পেতে চাই, একজনকে ভালোবাসতে চাই, একজনে আমার সকল প্রেম দিতে চাই। সে একজন হয়ে যাও তুমি। কথাটা শুনে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ি, তীক্ষ্ণ চোখে চেয়ে বলি, আমি তোমার সাথে বন্ধুত্ব ছাড়া কোনো রিলেশনে জড়াতে পারবো না। তোমার ঠোঁট দেখলে আমার বমি আসছে। কত বেটিকর সেপ খেয়েছো কে জানে। তোমাকে রিলেশন করতে কে বলছে? আমি বলছি। আর তোমাকে তো দিনে রাতে আমার ঠোঁট খেতে বলিনি। আমি শুধু তুমি শুধু আমার বুকে মাথা রেখে আমার অশান্ত বুকটা শান্ত করবে। আমার মাথা অত সস্তা না যে তোমার বুকে রাখতে হবে। কিলঘুতা দিয়ে নাক মুখ ফাটাইবে ফেলাবা। আর মার মারবো, জীবনে আর মুখের উপর কথা বলার সাহস দেখাবো না। আসো, বুকে আসো। ধমকের সুরে বলল নির্মল। আমি ওকে পাত্তা না দিয়ে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ি। ছাদে বাকিরা আড্ডা দিচ্ছে, সেখানে যাব ভেবে দ্রুত পা ফেলি, কিন্তু আচমকা নির্মল আমাকে টেনে পিঠে 3টে কিল বসে আর বলে, আজ থেকে সবগুলো গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিলাম। সেই সাথে আমার ন্যাকা গার্লফ্রেন্ডের কিস্তি করা বন্ধ করে দিলাম। তুমি যেহেতু আমার গার্লফ্রেন্ড বা বউ কোনোটাই হবে না, সেহেতু তোমাকে কিসই করতে পারবো না। তাই বন্ধু হিসেবে তুমি আমার থেকে শুধু কিল্লি। নির্ঝরের জন্মদিন। নির্মল, নির্ঝরের মা, ছোট বোন নিহা এসেছে। নির্মলের মাকে দেখে বোঝা যায় বেশ বড় পরিবারের বউ, কিন্তু বিন্দুমাত্র অহংকার নেই। ছেলেমেয়েগুলো হয়েছে ঠিক মায়ের মতো। কি খুব সুন্দরভাবে সবার সাথে মিশে যায়, সবাইকে আপন করে নেয়। শুধু বড়টাই বোধহয় একটু বেঁকে গেছে, বড্ড বেশি মেবাজ। হবে নাই বা কেমন? যেমন ধনাঢ্য পরিবারের ছেলে, তেমনি রূপ যেন চুইয়ে চুইয়ে পড়ছে। সত্যি বলতে তার দিকে মিনিট কয়েক তাকিয়ে থাকলে আপনা আপনি মুখ দিয়ে এসে যায়, ইস, এমনও পুরুষ হয়। একদিক বাদে কোনো দিকে যেন কমতি নেই ছেলেটায়। ইয়া লম্বা সুঠাম দেহের অধিকারী, ধবধবে সাদা গায়ের রং, ঠোঁটজোড়া লালচে গোলাপি, চোখগুলো কেমন ধবধবে সাদা, চোখের মণিটা সবার থেকে ডিফারেন্ট, ঘোলাটে যেন হালকা ব্রাউন মণি, যেন ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের সংমিশ্রণ। আর চুল, ছেলেদের চুল এত সিল্কি হতে পারে, ওর চুল না দেখলে জানতেই পারতাম না। এত সুন্দর স্মার্ট ছেলে সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করে। মেয়েবাস না হলে জানি কবেই প্রপোজ করে বসতাম। ছি, মনটা একটু বেশি বেশরম হয়ে যাচ্ছে। নয়তো এভাবে এই মেয়েবাজার প্রতি আকর্ষণ, ইস, কতই না ভালো হতো যদি নির্মল প্লেবয় না হতো। ছেলেখোর মেয়েরাও যে পিছু ছাড়ে না তার। প্রতি সপ্তাহে তার নামে কত যে চিঠি আসে হিসাবের বাইরে। সুন্দরী মেয়েদের পিছে ছেলেরা হুমড়ি খেয়ে পরে শুনতাম। ঢাকা শহরে এসে বুঝতে পারলাম, শুধু মেয়েদের না, সুদর্শন ছেলেরাও ছাড় পায় না এই শহরে। অহরহ সুন্দরী মেয়েরা যদি কম বয়সী ছেলেদের এত টপকায়, তাহলে তো যে ছেলেটা ভালো থাকা কি আদৌ সহজ ব্যাপার? সবার জন্য হয়তো সহজ না। রান্না তোড়জোড় চলছে, আমি সাহায্য করলাম আন্টিকে। নির্ঝর, নেহা আমি বলতে অজ্ঞান। বাড়ির ভাড়াটিয়াদের সাথে যে মালিকের সম্পর্ক এত ভালো হয় জানা ছিল না। হয়তো নির্মলের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠায় ওর পরিবারের সাথে আলাদা একটা সম্পর্ক গড়ে উঠেছিল। রান্নার পাশাপাশি আমাদের গল্প চলছিল। নির্ঝর, নেহার জেসমিন ড্রয়িং রুমে বসে লুডো খেলছিল। আর নির্মল, সে না জানি সকাল সকাল কোন মেয়ের সাথে লটরপটর করতে বেরিয়েছে। কথার ফাঁকে আন্টি তাদের পরিবারের সকলেই গল্প করলেন। আঙ্কেল শহরের নামকরা ব্যবসায়ী, শহর থেকে ভিতরের দিকে তাদের বাড়ি। শহরে বেশ কয়েকটা ফ্ল্যাট আছে, একটা বাড়িও আছে, সেটা ভাড়া দেওয়া। আর এই বাড়ি মানে আমরা যেটা ভাড়া আছি, সেটা আন্টির ভাইয়ের বাসা। ফুল ফ্যামিলি বিদেশে সেটেল করেছে। ভার্সিটি কাছে হয় এই বাসাটা নির্মল থাকে। মামার অনুমতিতে নিচের 2 রুমের ভাড়া দিয়েছে আমার মামিকে। রান্না শেষ হতে হতে দুপুর হয়ে গেল। নির্মল ফিরল সে সময়। মামি আর আন্টি খাবার টেবিলে বাড়ছিল। আমি সবাই সোফায় বসে ওড়না দিয়ে মুখ মুছছিলাম। ঘেমে একদম খারাপ অবস্থা মুখের। হঠাৎ নির্মল খুব সিরিয়াস চোখে মুখে বলল, একটু উপরে এসো সাবা। পারবো না এখন, শাওয়ার নিব, বড্ড খিদে পেয়েছে। বলে উঠে দাঁড়াতে খপ করে আমার ডান হাত চেপে ধরে উপরের দিকে পা বাড়ালো। আমি ভুরু কুচকে বসলে বললাম, আর এটা করছো কি? এত কি জরুরি কথা? নির্মল একটা কথা না বলে সোজা নিজের রুমে টেনে নিয়ে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। আমি দুহাত কোমরে রেখে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলাম, কি ভণ্ডামি হলো? চুপ, একদম চুপ। তোমাকে অপরিচিত কারোর সাথে
না বলতে বলছিলাম, সে কথা মনে ছিল না? যা বাবা, এত রাগ! ওই ভাইয়াটা টুকটাক প্রশ্ন করছিল, সিনিয়র তাই ভদ্রতা দেখিয়ে আর কি। কিন্তু তোমার তো জ্বলছে কেন? দেখ সাবা, বাড়াবাড়ি করবি না। আমার থেকে ওদের ভালো করে কেউ চেনে না। তুই জানিস তোর সাথে প্রেম করার জন্য এরা আমাকে চেপে ধরেছে? ওমা তাই নাকি? বেশ তো, প্রেম করতে চাইলেই পারে, আমি না করলেই হলো। না হলো না, তুই বুঝবি না। এরা পিছু নিয়েছে মানে সম্পর্ক করবে, খাবে দাবে, অতঃপর ছেড়ে দিবে। আর সম্পর্ক না করলে চাইলে মারাত্মকভাবে ক্ষতি করবে। ছি কী সব ভাষা! শোন নির্মল, আমি মোটেও দুর্বল মেয়ে নেই। ক্ষমতা আছে বলে এরা যা খুশি করতে পারবে। দেশে কি আইন কানুন নেই? জেলে ভরে দিব একদম। নির্মল বিরক্ত হয়ে কুন্ধন নয়নে আমার দুকাত চেপে ধরে চিৎকার করে বলল, জেলে ভরবি? বড় বড় কথা তাই না? জেলে ভরবি? করার আগে ওদের কিছু করতে পারবি? আর ক্ষতি হওয়ার পর ফাঁসিতে ঝুলিয়ে কী লাভ? তাছাড়া ক্ষতি করে দিলে, জেলে দিলে এরা ক্ষমতার জোরে টাকা খাইয়ে ঠিক ছাড়া পাবে। যা ক্ষতি তোর হবে। আমি ভীত হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে, মিনমিন গলা বললাম, এমন কেন নির্মল? আমার এসব ভালো লাগছে না, সব কেমন অদ্ভুত লাগছে। আমার এমন ভয়াত্মক মুখ দেখে আচমকা জড়িয়ে ধরল নির্মল, আদুরে গলা বলে, কিচ্ছু হবে না সাবা। আমি ওদের বলে দিছি তুমি আমার গার্লফ্রেন্ড। বাই চান্স তোমার সাথে দেখা হয়ে গেলে, যদি প্রশ্ন করে তোমার সাথে আমার রিলেশনশিপ আছে কিনা, জাস্ট হ্যাঁ বলবে, কাহিনী খতম। ওকে ওকে প্লিজ ছাড়ো, আমার শরীর শিরশির করছে তুমি স্পর্শ করলে। নির্মা ছেড়ে দিল। আমার ওর ভয় কাতুর ভাবটা দূর, চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। দুষ্ট হাসি ঠোঁটের কোনায় ফুটিয়ে পা থেকে মাথা অব্দি চোখ বুলে এক গাল টিপে দিয়ে বলল, সো সুইট। ওর আচরণ আমার বেশ সন্দেহ হলো। এইটুখানি জড়িয়ে ধরার জন্য আমাকে আবার ঢপ দিল না তো? তেড়ে গিয়ে প্রশ্নটা করতে যেতে গলায় তোয়ালে ঝুলিয়ে বাথরুমে ঢুকে পড়লো। আচ্ছা আচ্ছা বললো, যাও যাও ফ্রেশ হয়ে খাবার বড়ো। কর্তা কিন্তু আজ গিন্নি রাতে বেশ আয়েশ করে খাবে। আমার তখন অন্যরকম অনুভূতি। এই ছেলেটা কেমন আচমকা ছুঁয়ে দেয় আমায়। সে কি বোঝে না একজন পুরুষের এভাবে কোনো নারীকে স্পর্শ করতে নেই? গার্লফ্রেন্ডে স্পর্শ করে, সে বা না হয়তো ওর গার্লফ্রেন্ড, আমি তো নই। সব অনুভূতি আগুন নিভিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, ওরে আমার কর্তারে, বারো নারী লিপ টেস্টে করে আসছে আমাকে কিন্নি বানাতে, তোর আসার সেগুড়ি বাড়ি। বলে ভেংচি কেটে চলে এলাম রুম থেকে। সেদিনটা বেশ কাটলো আমাদের। ধীরে ধীরে নির্মলের সাথে সম্পর্কটা বেশ মজবুত হয়ে গেল। শহরের জীবন কঠিন, কিন্তু আমার যে জীবনটাকে সহজ করে দিয়েছিল নির্মল। নামের মতো পুরোটাই নির্মল ছিল। কঠিন হতো যখন আমায় কোনো ছেলে প্রপোজ করতো, যখন আমি বন্ধু মহলের বাইরে কোনো ছেলের সাথে মিশতাম। সবসময় বলতো, দেখ সাবা, ভালোবাসার নাম করে অনেকে আসবে, জীবনে ঠাঁই দিবে, দিও না। প্লিজ, বন্ধু হিসেবে আমি তোমার ক্ষতি চাই না। এ শহরে অনেক ছেলে আছে, উপরে ফ্লিপকার্ট ভিতরে সদরঘাট। সবাই কিন্তু আমার মতো প্রকাশ্যে কিছু করে না। আমি যা করি একদম ওপেন। আমি এলাম একটি বইয়ের একটি পাতা, যাকে খুব মনোযোগ দিয়ে পড়লে বুঝে নেওয়া যায়, কিন্তু বাকিটা কিন্তু বইয়ের পাতা নাই। ওর কথায় আমি উত্তর দেই, আমি এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। আর না এসবে কোনো আগ্রহ আছে। আমার এসব ফালতু ফিলিংসের কারো প্রতি কখনো আসবে না ইনশাল্লাহ। আমার সে কথাটা শুনে বেচারা ফর্সা মুখটা একদম লাল টকটকে হয়ে যেত। তা দেখে ওর সামনের চুলগুলো এলোমেলো করে দিয়ে হি করে হেসে উঠতাম আমি। ওর অনুভূতিগুলো বুঝেও না বোঝার ভান করতাম। হয়তো এই ভানটাই আমি করতাম, যদি না ওর জীবনে একের অধিক মেয়ে আসা যাওয়া থাকতো। সব কিছুর বাইরে আমাদের বন্ধুত্বের সম্পর্ক খুব সিরিয়াস ছিল। ওকে আগাগোড়া খুব গভীরভাবেই জেনে যাই আমি। আমার বিষয়ে সব জানতো নির্মল। রোজ রাতে ছাদে বসে অনেকটা সময় গল্প করতাম আমরা। জেসমিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, কিন্তু আমি নির্মল ছাদে বসে আড্ডা দিতাম। আমি আমার গ্রাম্য জীবনের গল্প শোনাতাম ওকে। আরও শোনাতো ওর শহরের জীবনের গল্প। ছুটিতে বাড়ি গেলে নির্মল আমার বাসে উঠিয়ে ধরতো। হাত ধরে অনেকটা সময় মুখের দিকে চেয়ে থাকতো আর বলতো, ইস তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে, একটুখানি ঠোঁট ছুঁয়ে দিতাম এই কপালটায়। আর বলতো, যাও যাও বাড়ি যাও, এবার শিওর পেট মোটা মাথা ফোকা লোকের সাথে বিয়ে পড়িয়ে দিবে। ভয় নেই, তুমি চাইলে বাসরঘর থেকে উঠিয়ে নিয়ে এসে বউ করবো আমার। মানুষটা তো সবই ঠিক ছিল, তাহলে এই মেয়ে রাগটা কেন হলো? একদিন আমি সিদ্ধান্ত নেই, আমার বন্ধুত্বের মধ্যে যার যার এই রোগটা রয়েছে সবগুলোর সাথে ব্রেকআপ করবো। হ্যাঁ, বন্ধুত্বের ব্রেকআপ। ইতিমধ্যে ফাইমের সাথে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। এর কারণ নির্মল আমায় না বললেও আমি রাব্বির থেকে জেনে গেছিলাম। আমি সবসময় অন্য নজরে দেখতো আমায়। প্রপোজ করতে চেয়েছিল, নির্মলের জন্য পায়নি। তাই বলে থেমেছিল না, নোংরা দৃষ্টি ফেলতো সবসময়। সাপলুডু খেলতে গিয়ে বন্ধুদের মাঝে বেশ ঝগড়া চলছিল। আমি তো ঝগড়ায় মরেছিলাম, কখন আমার শরীর থেকে ওড়না সরে গিয়েছিল খেয়াল নেই। ফাইম নাকি সে সময় কামিক দৃষ্টি ফেলেছিল আমার দিকে, আমার নজরে পড়েনি। শুধু মনে আছে সেদিন সকলের সামনে নির্মল ওড়না ঠিক করে দিয়েছিল আমার। তারপর থেকে নির্মলের সাথে ফাহিমের সম্পর্ক নষ্ট হয়ে যায়। নির্মলকে প্রচুর থ্রেট দেয়
যদি এসব বাদ না দেয় তাহলে ওদের বাড়ি ছেড়ে অন্য বাড়ি ভাড়া নেব আমরা। ব্যাস, কাজ হয়ে যায় বেচারার মুখের অবস্থা নাজেহাল। কিন্তু এই অবস্থার আসল কারণ কি? আমরা চলে যাব নাকি গার্লফ্রেন্ড জাতি থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে তাই? পুরো ৩ দিন নাওয়া খাওয়া পর্যন্ত করে না। নির্ঝরের কাছে শুনি রাতে নাকি নিঃশব্দে কেঁদেছে। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম ওকে নিয়ে। যতদূর জানি কোনো মেয়ের প্রতি দুর্বলতা নেই ওর মাঝে। আমাকে মাঝে, মাঝে ইমোশনাল কথা বললেও সেটা নিছক মজা। তাহলে রহস্য বিষয় শুনেছি মন খারাপ থাকলে মশাই টুকটাক